ঘুমন্ত অবস্থায় ছিলাম আর কি করছে আমি জানি না, অচেতন অবস্থায় ছিলাম। রাতে আমার এই গোপন অঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে। প্রস্রাব করা হচ্ছে এখনও হচ্ছে পাইপ দিয়ে। সবাই জানতো আমি ভালো একটা ছেলে। যখন আমাকে সমাজে খারাপ করলো তখন আমি মানে পরপারে না ফেরার দেশে চলে যাওয়ার জন্য একটা প্ল্যানিং করি। আল্লাহ আমাকে বাঁচাইছে। আমি বলছিলাম যে আমি রশিতে ঝুলেছিলাম। বুঝতে পারছেন আপনারা বিষয়টা? যারা মানুষকে হেল্প করতে চায়, মানবতার ফেরিওয়ালা যারা আছেন, তাদেরকে বলবো আমার পাশে এসে একটু দাঁড়াবেন। আমাকে গত 1 বছর ধরেই তো দেখতেছেন আমি একটা প্রেস ক্লাবে আইসা মানববন্ধন করছিলাম যে আমি ওর কাছ থেকে রক্ষা চাই, যে আমার সাথে এরকম একটা অনৈতিক কাজ হয়েছে, যে আমাকে ব্ল্যাকমেল করে সংসার করতে চাচ্ছে সেটা হচ্ছে একান্তই তার ভাইরাল হওয়ার জন্য। কারণ আমি একটা অ্যাক্টর ছিলাম, আমি একজন ইউটিউবার ছিলাম। আমার একটা ভিডিও ছাড়লে লাখ লাখ লাইক পড়তো, সে আমার ভিডিও দেখতো প্রতিনিয়ত। সে একজন টিকটকার ছিলেন, পাশাপাশি খারাপ কাজে জড়িত ছিলেন। আমি বুঝতে পারি নাই সে আমার সাথে পার্টনারশিপে কাজ করার জন্য প্রোডিউসার হিসাবে অনেক নক করে, বলে যে আমি আপনার সাথে পার্টনারশিপে কাজ করব, আপনার যা ইনকাম হবে আমার অর্ধেক আপনার অর্ধেক, মানে কিছু অর্থ লগ্নি করবে এখানে। তো ওই হিসাবে তার সাথে আমি দেখা করি। দেখা করাতে আমাকে সে আটকিয়ে দেয়, একটা ক্যামেরা কিনে দিয়ে সে আমাকে আটকিয়ে দেয়। আটকানোর পর সে আমাকে তার আগের হাজব্যান্ডের সাথে যেই কাজী অফিসে বিয়ে হয়েছে 15 বছর আগে, সেই কাজীকে ডেকে আমার সিগনেচার নেয়, আমাকে মারধর করে, ব্ল্যাকমেল করে। তারপরে আমি ওর ওইখান থেকে যখন আসি, এসে বাসায় যাই। বাসায় যাওয়ার পর আমার বাসায় আবার হামলা দেওয়ার পর আমার মা বাবা সাক্ষী, এলাকাবাসীরাও সাক্ষী, কেরানীগঞ্জের। আমি সাথে সাথে যখন আমাকে মানহানি করে সবাইকে জানিয়ে দেয়, তখন তো আমি একজন অ্যাক্টর ছিলাম। সবাই জানতো আমি ভালো একটা ছেলে। যখন আমাকে সমাজে খারাপ করলো তখন আমি মানে পরপারে না ফেরার দেশে চলে যাওয়ার জন্য একটা প্ল্যানিং করি। আল্লাহ আমাকে বাঁচাইছে। আমি বলছিলাম যে আমি রশিতে ঝুলেছিলাম। বুঝতে পারছেন আপনারা বিষয়টা? তারপর আমাকে ওইখান থেকে রশি কেটে নামানো হয়েছে। আম্মু আব্বু এরা নামানোর পর আমার ভয়েসে কণ্ঠনালীতে প্রবলেম হয়ে গেছিলো। কণ্ঠনালীতে প্রবলেম হওয়ার পর আমি একটা মানববন্ধন করি এখানে প্রেস ক্লাবে, জাতীয় প্রেস ক্লাবে। মানববন্ধন করার পর মিডিয়া কর্মীরা ছিলেন, অনেকেই ছিলেন, যে আমি এই নারীর হাত থেকে, এই জঘন্য নারীর হাত থেকে বাঁচতে চাই। অ্যান্ড তার হাজব্যান্ড আছে, সংসার আছে, তার ভবিষ্যৎ কিন্তু গঠন করা হয়ে গেছে। আমার কিন্তু লাইফটা পড়ে আছে এখনও। আমি আমার সুন্দর লাইফটা লিড করতে চাই। জেল থেকে বের হয়েছি, কারাগার থেকে। 4 মাস আমি জেলে ছিলাম ভাইয়া। আমি 4 মাস জেলে ছিলাম কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকার পরে আমি যাকে বিয়ে করছিলাম, ইকরা খানের আম্মুকে থ্রেট দিয়ে আমাকে মামলা করছে। মামলা করে ও নিজে সাক্ষী হয়ে আমাকে কারাগারে রেখেছেন। কারাগারে গিয়ে আমাকে অনেক থ্রেট দেয় যে এই মেয়ের সাথে সংসার করতে পারবি না, আমার সাথে সংসার করতে হবে, অ্যান্ড আমার ছেলে মেয়ে নিয়েই থাকতে হবে, আর আমাকে দিয়ে ভিডিও বানাইতে হবে সোশ্যাল মিডিয়ায়। আমি এটা রাজি না দেখে, আর অনেক কুকর্ম কিন্তু আমি তুলে ধরছি আমার ফেসবুক পেজে, পার্সোনাল ফেসবুক পেজে, ওর একাকিত ভিডিও। আমি এখন কোথায়? এখন কারাগারে আছে। জি। আর এখন কোথায় কিভাবে আছে আমি জানি না। আসলে আমি অসুস্থ, চিকিৎসাধীনে আছি হসপিটালে। সে অবস্থা আমি চলে আসছে। আমার প্রস্রাব করা হচ্ছে এখনও হচ্ছে পাইপ দিয়ে। সেই রাতে হয়েছিল, আমাকে কারাগার থেকে আনার পরে মানে আপোসনামা সই করে ও নিয়ে আসছে ওর বাসায়, যে বলছে যে আমার সাথে না থাকলে আমি আবার জেলে ঢুকাবো এবং 4-5টা মামলা দিব। পরে আমি সেই রাতে আমি ঘুমন্ত অবস্থায় যখন থাকি ওর বাসায়, আমাকে ঘুমের ট্যাবলেট মিক্স করে ড্রিঙ্কসের সাথে, মানে ঠান্ডা পানীয় জাতীয় যে জিনিসটা, সেটার সাথে মানে 75 টাকা করে, ওটা নর্মাল জিনিস, এটা সবাই খেতে পারে স্বাভাবিক, সেই জিনিসটার সাথে ঘুমের ট্যাবলেট মিক্স করে খাওয়াইছে আমাকে। আমি বুঝতে পারি নাই।
আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আর কি করছে আমি জানি না, অচেতন অবস্থায় ছিলাম। রাতে আমার এই গোপন অঙ্গটা কেটে হাতে নিয়ে চলে গেছে। তাহলে যখন আমার ঘুম ভাঙে ভোর রাতে, তখন আমি দেখি বিছানা ভরে গেছে আমার ব্লাড দিয়ে, বিছানা ভরে গেছে। আপনারা বুঝতে পারতেছেন কী দিয়ে বিছানা ভরে গেছে, কমিউনিটি গাইডলাইন্সের কারণে বলতে পারতেছি না। তারপর হচ্ছে আমি যখন উঠি উত্তেজনা হয়ে যাই, মানে আমি অচেতন অবস্থায় যে আমি বের হব, আমার যান বাঁচাতে হবে। ওই মুহূর্তে আমি গেট ধাক্কা দিয়েই দেখি যে গেট হচ্ছে তালামারা বাইরে থেকে। আপনারা মিডিয়া নিউজে দেখছেন যে গেট তালামারা ছিল বাইরে থেকে, টেলিভিশন নিউজে আমি দেখছি সুস্থ হওয়ার পরে গেট তালামারা ছিল বাইরে থেকে। আমি ব্যালকনি, নতুন বাসা না, ওর নতুন বাড়ি বানাইছে, অবৈধ টাকার বাড়ি, ওই ব্যালকনির গ্রিলটা খোলা ছিল, ওই গ্রিল দিয়ে আমি লাফ দিয়ে বের হয়েছি লুঙ্গি ধরে। বের হওয়ার পরে আমি ল্যাংড়াইতে খোঁড়াইতে হচ্ছে এলাকাবাসীর কাছে গিয়ে আমি পড়ে যাই। তারা ধরতে সাহস পায় না, কিছু লোক তারপর ধরে আমাকে ইজি বাইকে উঠাই দিচ্ছে। আমি তারপর থানায় যাই, থানায় গিয়ে আমি উবুতায় পড়ে থাকি। তারপর তারা মিডিয়া কর্মীরা ছিল, আমাকে ভিডিও করছে, ভিডিও করে অনলাইনে ছেড়ে দিচ্ছে। ছেড়ে দেওয়ার পর ওইখানে যে হসপিটাল আছে, ছোটোখাটো হসপিটাল, ওই যে এলাকা ভিত্তিক, ওই হসপিটালে নিয়ে আমার কোনো রকম একটু ট্রিটমেন্ট করে স্বাভাবিক করে আর কি প্রশাসন আমাকে নিয়ে আসে ঢাকা মেডিকেল। তারপর কি হয়েছে আমি আসলে বলতে পারবো। তাই আমি এখন একটা কথাই বলতে চাই, আমার অর্থ দরকার। আমি অর্থ সংকটে আছি, আমার চিকিৎসা দরকার, দেশের বাইরে গিয়ে চিকিৎসা দরকার। দেশবাসীর কাছে আমি ক্ষমা চাচ্ছি, আমার যদি কখনো ভুল হয়ে থাকে। আমি যদি আজকে না ফেরার দেশে চলে যেতাম, অনেকেই মনে করছে আমি না ফেরার দেশে চলে গেছি, মিডিয়াতে বলছে অনেকে যে জুনিয়র সাকিব বেঁচে নাই। আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকতে চাই। আমার 5-6 লক্ষ টাকার মতো লাগবে। এটা হচ্ছে ওইখানে ডক্টরে বলছে 3 লক্ষ টাকা, মেসেজে আছে 3 লক্ষ টাকা লাগবে ওনাদের মেডিসিন অ্যান্ড হচ্ছে ওনাদের যে প্রাইভেট যে হসপিটাল, এইটার হচ্ছে খরচ 3 লক্ষ টাকা লাগবে সার্জারি সহ। এমনি তো হচ্ছে থাকা খাওয়া সহ 2-1 মাস থাকলে ওইখানে আপনারা বোঝেনি দেশের বাইরে গেলে কেমন যে হতে পারে। এটার জন্য যারা সাধারণ জনগণকে হেল্প করে, অসহায় মানুষকে হেল্প করে, যারা ডোনার আছে, যারা অর্থ মালিক আছেন, যারা মানুষকে হেল্প করতে চায়, মানবতার ফেরিওয়ালা যারা আছেন, তাদেরকে বলবো আমার পাশে এসে একটু দাঁড়াবেন।